ডক্টর নন্দিতা সেনের চেম্বার থেকে ফেরার পর থেকে মেঘলার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ঋত্বিক কেন এত জেদ করে নিজের পরীক্ষা করাতে চাইছে না? শুধু পুরুষ বলে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই দিন কাটছিল তার। কয়েকদিন পর একটা রবিবারের সকাল, মাধবী দেবী পাড়ার এক আত্মীয়ের বাড়িতে পুজোর নিমন্ত্রণে গিয়েছেন। ঋত্বিকও বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে বেরিয়ে গেছে। বাড়িতে একা ছিল মেঘলা। শোবার ঘর গোছাতে গিয়ে তার চোখে পড়ল আলমারির ওপর রাখা পুরনো একটি ফাইলের দিকে। বহুদিন ধরেই ওটা ধুলো জমে পড়ে আছে। সাধারণত সে ঋত্বিকের ব্যক্তিগত জিনিসে হাত দেয় না, কিন্তু সেদিন তার মনে হলো ফাইলটা নামিয়ে একটু গুছিয়ে রাখা দরকার। ফাইল খুলতেই ব্যাংকের কাগজ, বিমান নথি, অফিসের কিছু কাগজের মাঝখানে একটা সাদা খাম চোখে পড়ল। খামটির ওপর বড় বড় অক্ষরে লেখা একটি ডায়াগনিস্ট সেন্টারের নাম। মেঘলার বুকটা ধক করে উঠল, হাত পা কাঁপতে লাগলো। খামটা খুলল সে। ভেতরে একটি মেডিকেল রিপোর্ট। রিপোর্টের ওপর লেখা পেশেন্ট নেম ঋত্বিক চ্যাটার্জি, আর নিচে চিকিৎসকের পর্যবেক্ষণ। মেঘলার চোখ ঝাপসা হয়ে এলো। বারবার পড়েও যেন বিশ্বাস করতে পারছিল না সে। রিপোর্টটি 3 বছর আগের, অর্থাৎ বিয়ের কয়েক বছর পরে ঋত্বিক নিজের পরীক্ষা করিয়েছিল। আর সেই রিপোর্টে স্পষ্ট লেখা ছিল, স্বাভাবিকভাবে সন্তান ধারণের ক্ষেত্রে তার জটিলতা রয়েছে এবং উন্নত চিকিৎসার প্রয়োজন। মেঘলা চেয়ারে বসে পড়ল। তার মাথার ভেতর যেন ঝড় উঠে গেছে। তাহলে এতদিন সব জানতো, তবু একবারও সত্যিটা বলেনি। বরং প্রতিদিন অপমানিত হতে হয়েছে তাকে। তার মা যখন অপয়া, অযোগ্য বলে কটাক্ষ করেছেন, তখনও ঋত্বিক চুপ করে থেকেছে। কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছে মেঘলা, কতবার নিজেকে দোষী ভেবেছে। আর সেই মানুষটাই সবটা জানত। চোখের জল মুছে মোবাইলের রিপোর্টটির ছবি তুলে নিল সে। তারপর কাগজগুলো আবার আগের মতোই খামের ভেতর রেখে দিল। কেউ যেন বুঝতে না পারে যে সে সত্যিটা জেনে গেছে। সেদিন সন্ধ্যায় ঋত্বিক বাড়ি ফিরতে মাধবী দেবী বললেন, শোনো, কালকে আবার কালীবাড়িতে মানত করেছি। পুরোহিত মশাই বলেছেন বৌমাকে নিয়ে। শোন ঋত্বিক,